যার সাথে আমার এনগেজমেন্ট, আমার ইচ্ছে করছে যে মানে একটা ঠাস করে থাপ্পড় মেরে আমি দুলহাটা চেঞ্জ করে নিই, পরে বিয়ে করছি না। বলছে লাইফ সেভিং একটা আমি অ্যাডভাইস দেবো, প্লিজ বিয়ে করো না। যদি 13 জুলাই 2024 ফাইনালি আজকে সেই দিনটা, যে দিনটার জন্য হয়তো আমি অনেক অনেক ওয়েট করেছিলাম। ঘুম থেকে উঠে আজকে আমার মনে পড়ছিল সেই দিনটার কথা, রাদার সেই রাতটার কথা, যেই রাতে আমি ঘুমোতেই পারিনি। নভেম্বর মাসের একটা রাত্রে আমি ভেবেই নিয়েছিলাম যে আমাদের আর কোনো দিনও রিলেশনশিপটা ঠিকই হবে না। পুরো 1 মান্থে নো কন্ট্যাক্ট সিচুয়েশন কাটিয়ে ও যে আমাকে আবার ফোন করবে বা আমাদের মধ্যে সব ঠিক হবে, সেটা আমি ভাবতেই পারিনি। আসলে ছেলেদের একটা প্রবলেম আছে কি জানো তো, রিলেশনশিপে তো ওরা থাকবে, বাট whenever it comes to giving commitment বা যখনই ফ্যামিলিতে বলার ব্যাপার আসে তখনই ওরা পিছিয়ে যায়। আমি যে পুরো ব্যাপারটাকে গুছিয়ে উঠতে পারবো, দুটো ফ্যামিলিজকে মানিয়ে উঠতে পারবো, এটা আমি ভাবতেই পারিনি কখনো। পুরো ডিসেম্বর মাসের এন্ড থেকে টিল মার্চ মাস বা রাদার এপ্রিল মাস অবধি যা হাসলটা হয়েছে পুরোটাই আমিই করেছি, পুরোটাই আমার জন্যই হয়েছে। বাড়িতে কথা বলানো, ইনফ্যাক্ট একটা জিনিসই ভালো ছিল যে আমার ওর মায়ের সাথে রেগুলার ফোনে কন্ট্যাক্ট ছিল, তো আমি বলিয়ে বলিয়ে দুটো ফ্যামিলিজের দেখা করিয়ে কথা বলিয়ে আর কিছুটা দাদুর জন্য ফাইনালি এনগেজমেন্টটা ঠিক হলো। ভাইদের এতদিনের এই রিহার্সাল, এতদিনের নাচ প্র্যাকটিস, এভরিথিং ফর দ্যাট ওয়ান ডে, আমাদের স্পেশাল ডে, আমাদের এনগেজমেন্ট, সেই দিনটা ফাইনালি চলেই এলো। তো দেখো, সকালে উঠেই আমি রেডি হচ্ছিলাম মন্দির যাওয়ার জন্য, আর অ্যাজ ইউজুয়াল আমার শাড়ির কুচি আমার দাদুই ধরে দেয়। হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে ফাইনালি ইজ দ্য ডে যেদিনকে আমাদের এনগেজমেন্ট। তো সকালবেলা উঠে অনেকটাই সকালে উঠেছি, কিন্তু কালকে অনেক দেরি হয়ে গেছে ঘুমোতে। আমি আর শাইনি মিলে নাচ প্র্যাকটিস করছিলাম রাত অবধি, তো তবুও তাড়াতাড়ি উঠে গেছি সকালে। আর উঠে এখন রেডি হয়ে গেছি। এখন ফার্স্ট আমি যাব মন্দিরে প্রণাম করতে, তারপরে প্রণাম করে এসে আমাকে দুটোতে মেকআপে বসতে হবে। তো সেজন্য হাতের টাইম অনেক কম আর কাজ অনেক বেশি। আমাকে ওইদিকে ডেকোরেশনস কেমন কি হচ্ছে সেটাও দেখতে হবে। তো চলো ব্লগটা দেখতে থাকো। আমি জানি না আমি কতটা কি দেখাতে পারবো, এত বিজি হয়ে যাব। যতটা আমি দেখাতে পারবো ক্লিপে এখানে ছোট ছোট করে দেবো। চলো ব্লগটা দেখতে থাকো। সবার আগে আমি চলে এসেছিলাম হনুমান মন্দিরে প্রণাম করতে। আমি হয়তো তোমাদের বলে বোঝাতে পারবো না যে এই মন্দিরটা বা পার্টিকুলারলি বজরংবলীর এই মূর্তিটা কতটা জাগ্রত। আমি যে কতবার এসে কত কিছু প্রেয়ার করে পেয়েছি যেটা চেয়েছি, আমি সেটা হয়তো বলে বোঝাতে পারবো না। টিউসডে করে এই মন্দিরে এসে প্রণাম করা, হাজারো বার ঠাকুরের কাছে এটাই চাওয়া যাতে আমাদের সব কিছু ঠিকঠাক করে হয়ে যায়, আমাদের এনগেজমেন্টটা যেন হয়ে যায়। আর ফাইনালি আজকেই সেই দিনটা, যেদিন আমার ড্রিমটা পূরণ হতে চলেছে। তো এই মন্দির থেকে ঘুরে আমি চলে যাই নেক্সট সেই মন্দিরে যেখানে মা কালী খুব জাগ্রত এবং মুখটাও খুব মিষ্টি, তোমাদের সবাইকে দেখাই। এটাও আমার বাড়ির কাছে পঞ্চাননতলা মন্দির, যে যারা জানে তারা নিশ্চয়ই জানবে যে এই মা কালী নিয়ে কত বড় স্টোরি আছে। আর এখানেও তাই জন্য এসেছিলাম প্রণাম করতে কিন্তু আমাদের দুজনেরই আসার কথা ছিল, কিন্তু ও তো 1 নম্বরের ছ্যাঁচো, তো সেই জন্য টাইমে তো আসতে ও জানে না। আর আমার মাথাটা ভীষণই গরম করিয়ে দিয়েছিল এই জিনিসটা নিয়ে। যাই হোক, সেটা আবার একটা অন্য স্টোরি আছে, তোমরা পুরো ব্লগটা দেখলেই বুঝতে পারবে। তো আমি সায়নী মা আর ভাইকে নিয়ে এসে এখান থেকে আশীর্বাদ নিয়ে গেলাম। তো 2:30 আমি মেকআপে বসে গেছিলাম। মেকআপটা শেষ করে উঠতে উঠতে আমার 5:30 মতন বেজে গেছিলো। এইটা আবার একটা আলাদাই স্টোরি, আমি তোমাদের কি বলবো, আমার মিসফরচুন বলবো না কি আমার জানি না। মানে আমি বলেছিলাম যে মেকআপ আর্টিস্টকে যে আমার অয়েলি স্কিন, বাট ও আমাকে মেকআপ করতে করতে বললো যে আমার নাকি ড্রাই স্কিন, মানে কম্বিনেশন। তো আমি বলেছিলাম যে আমি যেখানে থাকবো সেখানটা এসি তো থাকবে, বাট আমি জানতাম যে আমার প্রচণ্ড ঘাম তো হবেই। তো এইটা জেনেই আমি বলেছিলাম সেইভাবে মেকআপটা করতে। বাট মেকআপ আর্টিস্ট তো এমনিতে খুব ভালো ছিল, আমি রিভিউসও ভালোই দেখেছিলাম। বাট দ্য থিং ইজ দ্যাট যে মেকআপটা করেছিল সেটা ওয়াটারপ্রুফ বা সোয়েট প্রুফ করেনি, যেটার জন্য আমার মেকআপটা বাই 8:30 পুরো একদম প্যাচি হয়ে গেছিলো। টাইমটা হচ্ছে 7:30
যার সাথে আমার এনগেজমেন্ট, আমার ইচ্ছে করছে যে মানে একটা ঠাস করে থাপ্পড় মেরে আমি দুলহাটা চেঞ্জ করে নিই, বাট আনফর্চুনেটলি আই কান্ট বিকজ 7:30 বেজে গেছে, এখনো আসেনি। রাগে আমার জাস্ট বাস্ট করতে ইচ্ছা করছে, বাট আমি কিছু করতে পারছি না। আমি আর শাইনি যে সেই 5টা থেকে রেডি হয়ে এইভাবে বসে আছি লেহেঙ্গা পরে ভারী। ইটস সো ডিফিকাল্ট ফর আস। আমিও অনেকক্ষণ ধরে রেডি হয়ে বসে আছি। আমি তো 2টো থেকে আমাকে রেডি করতে লোক চলে এসেছিল অ্যান্ড সো টায়ার্ড, মানে এখনো কিছু শুরুই হয়নি অ্যান্ড আই এম ভেরি টায়ার্ড। আর ওয়েট করতে করতে না, মানে এরা কোনোদিনও বুঝবে না যে লাইক ওয়েট করতে কেমন ফিল হয়, মানে কখনো ওয়েট করেনি তো এরা লিটারালি জানে না যে ওয়েট করতে কতটা ডিসগাস্টিং লাগে। আমি আর পারছি না নিতে। কি আপডেট? কেমন লাগছে ওয়েট করতে? আমি তো লিটারালি সব কিরকম থ্যাঙ্ক গড যে আমি আর এরপরে বিয়ে করছি না, তো আমি পেয়ে গেছি আমার ভালো রকম শিক্ষা পেয়ে গেছি। আর যারা যারা বিয়ে করতে চলেছে আমি তাদেরকে বলবো যে লাইফ সেভিং একটা আমি অ্যাডভাইস দেবো, প্লিজ বিয়ে করো না। যদি বড় এরকম ছ্যাঁচড়া হয় যে 5:30টার সময় আসার কথা, 5:30টাও না, ইনফ্যাক্ট সকালে আসার কথা, সে 7:30 বেজে গেছে এখনো যদি না আসে, তাহলে প্লিজ বিয়ে করো না। আমি তো সেটেল হয়ে গেছি খুব ভালো, আমি নড়ছি না এখান থেকে। 8টার সময় বর এসেছে এবং আমি যেমনটা বলেছিলাম যে একটু রেডি না করে ওকে যেতে দেবো না এখান থেকে, তো ওকে বসানো হয়েছে রেডি করতে। এন্ট্রির সময় আমি ওর জন্য একটা ছোট্ট মেসেজ দিয়ে আমার এন্ট্রিটা করেছিলাম। এন্ট্রিটা ওয়াজ অ্যাকচুয়ালি দ্য ওয়ে আই ড্রিমড অফ। তো দেখো, তোমরা এনজয় করো। কেউই রাজি ছিলাম না, স্পেশালি আমি তো একেবারেই ডেড এগেনস্টে ছিলাম বিয়ের, বিকজ ফিনান্সিয়ালি আরও স্টেবল না হয়ে বিয়ের মতন একটা বড় ডিসিশন নেওয়াটা খুবই ডিফিকাল্ট। আর আমাদের সিচুয়েশনটা একটু কমপ্লেক্স আছে, তাই জন্য আমাদের মনে হয়েছিল এখন বিয়ে করা তো কোনোভাবেই যাবে না। বাট ফ্যামিলি প্রেশার যেহেতু ছিল, আর তাছাড়াও একটা লাইফ টাইম কমিটমেন্টের খুব দরকার ছিল, উইচ ইজ ওয়াই আমরা এই এনগেজমেন্টটাতে রাজি হই। আর স্পেশালি আমার এটাতে তো প্রচুর ইচ্ছা ছিল, সেই জন্য আমি চেয়েছিলাম যে এটাতে সব কিছু ঠিক সেইভাবেই প্ল্যান করব যেভাবে আমি চেয়েছি, স্বপ্ন দেখে এসেছি। আর সেদিন হয়েছেও তাই, আমি যেভাবে যেই রিচুয়ালস যেমন চেয়েছিলাম তেমনই হয়েছে। কিন্তু বেবার ফ্যামিলি সবার একটু দেরি করে আসার কারণে সব কিছু এতটা লেট হয়ে যায় আর হচপচ হয়ে যায় যে সেই জন্য ওটাতে আমার মাথাটা প্রচণ্ড গরম হয়ে যায়। আর আমি খুব রেগেছিলাম সব কিছুতেই, কেন অনেকেই আনস্যাটিসফাইড ছিল এই সবাইকে ইকুয়াল অ্যাটেনশন না দিতে পারার জন্য। আদারওয়াইজ এভরিথিং ওয়েন্ট সো ওয়েল। সব কিছু যদি একটু টাইমলি হয়ে যেত তাহলে হয়তো এইগুলোই আরও মজা হতো। তবুও যতটা পেরেছি আমরা অনেক এনজয় করেছি, অনেক মজা করেছি। যেইভাবে যেমন রিচুয়ালস ফলো করবো ভেবেছিলাম সেগুলো তেমনই হয়েছে। আর এখানে দেখো আমার ভাইরা আমাকে বেশি উঁচুতে তুলতেই পারেনি, জাস্ট বিকজ অফ মাই লেহেঙ্গা, বিকজ ওটা খুবই ভারী ছিল। আর আমি যদি পিড়িতে বসে থাকতাম তাহলে হয়তো ওরা তুলে নিত ইজিলি, বাট এমনি তোলার কারণে ওরা বেশি উঁচুতে আমাকে তুলতেই পারলো না। এইসব রিচুয়ালসের পরে আমাদের ডিনার করতে করতে 11:30 বেজে গেছিলো, বিকজ এরপরে হবে আমাদের মেন ফটো সেশনটা। আর হ্যাঁ, এরপরে আমি প্রাউডলি বলতেই পারি যে মাই ড্রিম জাস্ট কেম ট্রু।
একটা লাভ স্টোরি যেটা শুরু হয়েছিল পাব থেকে, একদম র্যান্ডম ওয়েব সিরিজের মতন, যেখানে আমরা একদম স্ট্রেঞ্জার্স ছিলাম, সেখান থেকে ফাইনালি উই আর এনগেজড। এরপর ফাইনালি আমাদের ডান্স পারফরমেন্সেসগুলো শুরু হয়। আমি আর শাইনি একটা পারফর্ম করি, আমি আর বেবাও পারফর্ম করি, আমার ভাইরাও পারফর্ম করেছিল। অ্যান্ড দেন সব ডিনার করে ঘর থেকে ফ্রেশ হয়ে এসে শুরু হয় আমাদের পার্টি। আর তোমাদেরকে বলে রাখি, আমাদের ভাইরা একদম ইকুয়ালি এনজয় করেছে আমাদের পার্টিতে। এটা ওয়াজ নো লেস দ্যান বাসর রাত, নো লেস দ্যান কেন বলবো, এটা বাসর রাতই ছিল। 4:30 সময় আমাদের পার্টি শেষ হয়, আর তারপরে আমরা সবাই ঘুমাতে গেছিলাম। উই হ্যাড সো মাচ অফ ফান। আর পরের দিন উঠে সকালে আমাদের যাওয়া ছিল কালীঘাটে। যাওয়ার সময় আমি গাড়ি চালিয়ে যাই, কালীঘাটে পুজো দিয়ে এসে আমার দিদার কাছে আশীর্বাদ নিতে যাওয়ার কথা ছিল। তো তারপরে সেইখানে ঘুরে এসে উই এন্ডেড আওয়ার ডে। হাই হাই।